ঘড়িতে বাজে সকাল 5:55। এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ডেস্টিনেশন কোথায় হতে চলেছে। তবে ডেস্টিনেশনটা চেনা হলেও যে মানুষগুলি আমাদের সঙ্গে আজকে যাবে তাদেরকে খুব সহজে পাওয়া যায় না, সেজন্যই আজকে ট্রিপটা খানিক স্পেশাল। এবার আমার যাদের সাথে জার্নি তারা অলরেডি কিন্তু স্টেশনে এসে পৌঁছে গেছে এবং খবর পেলাম হাওড়া পুরী বন্দে ভারত ছাড়বে হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবার আমার সেদিকেই যাওয়া। আপনারা জানেন হাওড়ায় একটা নতুন 24 নম্বর প্ল্যাটফর্ম খুলেছে, তো ভালোই ব্যবস্থাপনা, কোনো রকম কোনো অসুবিধে নেই। আজকে সকালে ঝকঝকে পরিষ্কার ওয়েদার, বৃষ্টির যেটা একটা ভ্রুকুটি ছিল তা কেটে গেছে, 2 দিন হয়েছে। আশা করি পুরীতেও আমরা রোদ ঝলমলে আবহাওয়া পাবো। অরেঞ্জ বন্দে ভারত, অনেক দিন পরে আবার হাওড়া পুরী বন্দে ভারতে ওঠার সুযোগ হচ্ছে। এনজেপিটা রিসেন্টলি চড়েছি। এই ট্রেনের পরিষেবার ব্যাপারেও কিন্তু একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। আমাদের আজ কোচ হচ্ছে C3, আর এদিকে শুরু হলো দেখলাম C18 থেকে। প্রায় প্ল্যাটফর্মের শেষ মাথায় হেঁটে যেতে হবে। শেষবার রাতের ট্রেনে গিয়ে অভিজ্ঞতা খুব ভালো হয়নি, কারণ বেশিরভাগ হোটেলই রাতের যে সময় ট্রেনগুলো পৌঁছয় তখন হোটেলের রুম দিতে চায় না। তাই এবার ঠিকই ছিল যে আসা যাওয়া দুটোই বন্দে ভারতে করব। হ্যাঁ, প্রথম দিনটা খানিক সময় নষ্ট হয় বটে যাওয়ার সময় ট্রেনটা নিলে, বাট অ্যাটলিস্ট ওই বাইরে বসে থাকতে হয় না, ওটা আরও হরিবল লাগে। অবশেষে পৌঁছলাম আমার কোচে। C3-র সাইনের সামনে দেখতে পেয়েছি। প্রায় হেঁটেই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেলাম আর কি, যা অবস্থা। আমরা বসে গেছি হাওড়া পুরী বন্দে ভারতে। ঘড়িতে এখন সময় সকাল 6:12 মতো। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে মিনিট খানেক লেট করে ছাড়লো, যেটা বন্দে ভারতের ক্ষেত্রে একটু আনইউজুয়ালি বলা যায়। যাই হোক, যে কথাটা বলছিলাম, হাওড়ায় ঢোকবার সময় এই জার্নিটা ভীষণ রকম স্পেশাল। ডেস্টিনেশনের কারণে তো বটেই, এবং তার থেকেও যেটা একটা বড় কারণ সেটা হচ্ছে এই মানুষগুলিকে সঙ্গে পাওয়া। অনেক দিন পরে, প্রায় 2 বছর পরে আমার চ্যানেলের কোনো ভিডিওতে আপনি দেখতে পাবেন হচ্ছে আমার দিদি এবং আমার ভাগ্নিকে। ওই দিকের সিটে আমার মা বাবাও আছে, ওই যিনি খাবার সার্ভ করছেন তার পিছনে। এই জার্নিটা এই সবাই মিলে সময় কাটানো এবং উপভোগ করবার জন্যই আমাদের যাওয়া। এবার দিদির মুখ থেকে শুনবো যে ওর কত বছর পরে পুরী যাওয়ার সুযোগ হচ্ছে। তো আমার যতদূর ধারণা, আমার মেয়ে যখন 1.5-2 বছর ছিল তখন আমি লাস্ট পুরী গেছি। তো সেই অর্থে ধরতে গেলে 11-12 বছর পর পুরী যাচ্ছি। আর বহু বছর পর আমরা প্রপার ফ্যামিলি ট্রিপে বেরোলাম। তো তৃষাকে খুব মিস করছি। আর সত্যি বলতে এর এক্সাইটমেন্ট লেভেলটাই আলাদা, কারণ সব প্রিয় মানুষদের সঙ্গে আমরা ট্রাভেল করছি। অনেক আনন্দ হবে, অনেক নতুন মুহূর্ত তৈরি হবে, অনেক মেমোরিজ তৈরি হবে। এই আশা নিয়েই এই জার্নিটা শুরু করেছি আমরা। জয় জগন্নাথ। আচ্ছা, এই ট্রেনের সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। এই ট্রেনটি 6:10 নাগাদ হাওড়া থেকে ছেড়ে গিয়ে দুপুর 1টায় পুরীতে পৌঁছবে। এই ট্রেনটিতে 18টি চেয়ার কার আছে, নট 1 নট 2, 18 চেয়ার কার্স অ্যান্ড 2 এক্সিকিউটিভ চেয়ার কার। আমরা মোটামুটি এই যে চেয়ার কারে যাচ্ছি, চেয়ার কারে জনপ্রতি ভাড়া পড়েছে ওই সব কিছু মিলিয়ে 1600 টাকা মতো। আমরা খাবার দাবার তো পাবোই, এবং সেটাই মূলত দেখানোর বিষয় যে আপনারা যারা হয়তো এই ট্রেনটিতে অনেক দিন আগে এসছেন তারা একবার একটু রিভাইজ করে নেবেন যে খাবার দাবার কি পেতে পারেন, সেই অনুযায়ী একটা মেন্টাল মেকআপ রাখবেন। আর এই ট্রেনটিতে যে 2টি এক্সিকিউটিভ চেয়ার কার আছে সেখানে জনপ্রতি ভাড়া পড়ে ওই 2600 টাকা মতো। ফেভারেবল সময় এই ট্রেনটিতে গেলে আপনি যে সময় পুরীর হোটেলে গিয়ে পৌঁছবেন আপনার আর চেক ইনের জন্য ওয়েট করবার প্রয়োজন পড়বে না। আবার এটাও ঠিক, ঘুরিয়ে দেখতে গেলে অন্য ট্রেনগুলো যেরকম আপনাকে ভোর 5টা-6টায় পৌঁছে দেয়, এই ট্রেনটিতে গেলে কিন্তু মোটামুটি আপনার অর্ধেক দিন শেষ হয়ে যাচ্ছে। আর যারা মফস্বল বা শহরতলি থেকে সেই ট্রেনটি ধরবেন ভাবছেন, যেরকম আমিই ধরেছি, সেটা সত্যিই খুব পেনফুল। অনেক ভোরবেলা বেরোতে হয়, সেই সময় ক্যাব পাওয়া যায় না। বাট ওই আর কি, মানে কোনো পারফেক্ট সলিউশন নেই পুরীতে যাওয়ার জন্য, কিছু একটা আপনাকে ছাড়তেই হবে। এক্ষেত্রে আমরা ওই চেক ইন টাইমটাকে ছেড়েছি। ঘড়িতে বাজে 7:20। খানিকক্ষণ পরে আমরা খড়গপুর ঢুকবো। আমরা কোলাঘাট ক্রস করে গেছি। ওনারা সকালের ব্রেকফাস্টের ধীরে ধীরে জিনিসগুলি দিতে থাকছেন।
আপাতত এসছে হচ্ছে চা কফির সঙ্গে বিস্কিট, আর খবরের কাগজে দিয়ে গেছিল খানিকক্ষণ আগে। এই রকম ব্যবস্থাপনা এখানে। কফি বলতে এই ইনস্ট্যান্ট প্রিমিক্স, আর বিস্কিট দিয়েছে ওনারা ইউনিবিকের ওটস বিস্কিট। ট্রেন খড়গপুর ছাড়ার পরেই ব্রেকফাস্ট দিয়ে গেলেন। আমাদের মজা হচ্ছে আমি বাদে এই ট্রিপে সবাই ভেজিটেরিয়ান খায়, যদিও এই ব্রেকফাস্টে বিশাল কিছু তারতম্য নেই। পাশের প্লেটটাই দেখাই, একটা মাফিন আছে, জ্যাম বাটার এগুলো দিয়েছে, 2 পিস ব্রাউন ব্রেড, আর যারা ভেজ খাবে তাদের এই ভেজ কাটলেটের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস আর কিছু বিনস টাইপের আছে। আর আমার ক্ষেত্রে বাকি সমস্তটা এক হলেও ওই এখানে যেরকম ভেজ কাটলেট ছিল, এখানে আছে হচ্ছে একটা অমলেট। এই হচ্ছে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট। সবে 8:15, ট্রেন প্রায় আধ ঘন্টার ওপর লেটে চলছে। আমি জানি ভিডিওটা প্রায় 6 মিনিট যেহেতু হয়ে গেছে, আপনার হাত নিঃফিস করছে যে এই জায়গাটিকে জোর করে টেনে স্ক্রোল করে ঠিক হোটেলের রিভিউটা দেখে আপনি ভিডিওটা শেষ করে দেবেন। আপনি সেটা করতেই পারেন, তবে তার আগে যারা এই ভিডিওটা ধৈর্য নিয়ে দেখছেন বা এই পার্টটা স্কিপ করলেন না, তাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। হয়তো আমরা যে সময় গেছি সে সময় কোনো রেলওয়ের কাজ হচ্ছিল, সেটাও হতে পারে, কিংবা এখন এটাই হয়তো ভবিতব্য হয়ে গেছে। আমরা যাওয়ার দিন এই বন্দে ভারতটি প্রায় 1 ঘন্টার ওপরে লেট করে এবং আমরা ফেরার দিন এই ট্রেনটি 2 ঘন্টার ওপর লেট করে। তাই এখন এমন সিনারিও নেই যে খুব কনফিডেন্টলি বন্দে ভারতকেও রেকমেন্ড করতে পারবো। বাট সেই সমস্ত দুঃখ গ্লানি বোধহয় ভুলে গেছিলাম ভদ্রক থেকে কটকের সেকশনটায়। কি যে অপূর্ব ল্যান্ডস্কেপ! আপনারা যারা এই ট্রেনটিতে ভাগ্যবশত একটি উইন্ডো সিট পাবেন তারা মিলিয়ে নিতে পারেন। নদী, পাহাড়, ঘাস জমি, কি না দেখলাম এইটুকু ট্রেন জার্নিটায়। অপূর্ব সুন্দর, পুরো চোখ ভরে গেল প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আর এই ট্রেনটি বলে রাখি মোটামুটি সবকটি যেহেতু ইম্পর্টেন্ট স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যায়, তাই অনেক সময় এরকমটা হতে পারে যে আপনি যখন হাওড়া থেকে শুরু করলেন, আপনার পাশের যে কো প্যাসেঞ্জার তিনি নেই, তবে হয়তো দেখলেন কেউ কাটাক থেকে উঠলো, কেউ ভদ্রক থেকে উঠলো, কেউ বা ভুবনেশ্বর। যাই হোক, আমাদের এই ছোট্ট ট্রেন জার্নির অভিজ্ঞতা সবটাই আপনাদের সামনে রাখলাম। লাঞ্চে কি দিল সেটা দেখিয়ে আবার ফিরে আসা যাক পুরী ভ্রমণের গল্পে। ভুবনেশ্বর ঢুকতে আরো মিনিট 15 কুড়ি নেবে। ট্রেন অলরেডি 1.5 ঘন্টা লেট। ভেজ মিলে কি দিল লাঞ্চে দেখিয়ে দিই। মানে মূল বলার কথা হচ্ছে যাওয়ার ট্রেনটিতেও কিন্তু লাঞ্চ দিচ্ছে। এখানে পনির আছে, ডাল আছে, ভাত, পরোটা, এটা একটা কিসের ভেন্ডির সবজি, আর এখানে টক দই, আচার এগুলো দিয়েছে। আমার ননভেজ মিলটা এলে জানাবো। ননভেজ মিলে বাকি সমস্ত খাবার একরকম থাকলেও আপনি পনিরের বদলে পাবেন চিকেন, এটাই তারতম্যের জায়গা। তবে শেষ পাতের আইসক্রিমটি মন্দ লাগে না, বেশ ভালো একটা রাজকীয় খাবার ব্যবস্থাপনা আছে কিন্তু বন্দে ভারতে। ঘড়িতে বাজে প্রায় দুপুর 2টো। ট্রেনটি 1 ঘন্টা লেট করে এসে পুরীতে পৌঁছলো। আচ্ছা, এই বন্দে ভারতে প্রথম চললি, প্রথমবারেই 1 ঘন্টা লেট। অন টাইম পারফরমেন্সের ব্যাপারে তো বিশেষ কিছু বলার নেই। ওভারঅল খাওয়া দাওয়া কি বুঝলি? খাওয়া দাওয়া আমার তো বেশ ভালো লেগেছে। আমি জাইন থালি নিয়েছিলাম। খাওয়া দাওয়া এবং পরিষেবা খুবই ভালো। তো দূরপাল্লার জার্নিতে লেট একটু হতেই পারে, তো সেটাকে আমি মানে কোনো খারাপ কিছু ধরছি না। তবে পরিষেবা, পরিচ্ছন্নতা, আবার ব্যবহার আমার তো বেশ ভালো লাগে। সেটাই তাই। আর এখন যেটা দেখছি, দেখুন এই পুরীতে যেহেতু সারাদিন ব্যাপী নানা ট্রেন ছাড়ে, বাইরেটা এরকম শেড করে মানুষের বসবার ব্যবস্থা করে দিয়েছে। আপনি মূল প্ল্যাটফর্ম কমপ্লেক্সে না ঢুকেও বাইরে কিন্তু বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। মাথার উপর ফ্যান আছে, সমস্ত ভালো ব্যবস্থাপনা। যদি বৃষ্টিও পড়ে আপনার কিছু হবে না। পুরীতে কিন্তু ওয়েদার একেবারে ঝকঝকে পরিষ্কার। জানি না শেষ 2-3 দিন আগে কি ওয়েদার ছিল, তবে যারা ভাবছেন যে পুরীতে এসে বোধহয় বৃষ্টি পাবেন, রাস্তাঘাট জলমগ্ন, তার কিচ্ছুটা নেই। ওই জন্য বলি যে লোকাল মানুষের সঙ্গে কথা বলে দেখে নিয়ে হোটেল মালিকের সঙ্গে কথা বলে ডিসিশন নিন। র্যান্ডামলি টিকিট ক্যান্সেল করলে বেকার। দেখুন বাইরে ভালো গরম রোদ, কোনো বৃষ্টির গল্পই নেই, প্রচুর গরম। আমাদের হোটেল অবধি অটো বুক করলাম। আমাদের এবার হোটেল একদম হোটেল তারা প্যালেসের কাছাকাছি, ওই লাইট হাউসের খানিকটা আগে। এখান থেকে 300 টাকা বললো।
দেখুন স্টেশনের বাইরেটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে সাজাচ্ছে। এখন এই দিকটা দিয়ে আমরা এক্সিট করলাম, তবে এরপরে কিন্তু মেন এন্ট্রি এক্সিট পাথ এই দিকটাই হয়ে যাবে। এবার এসে এটা সম্পূর্ণ নতুন চোখে পড়লো। এটা পার্কিং করে দিয়েছে। দেখুন বিচে ঢোকার বাঁদিকে ঠিক এরকম একটা বড় কিন্তু মাল্টি লেভেল কার পার্কিং নতুন চোখে পড়ছে, একদম ঝকঝকে তকতকে করে দিয়েছে এবং এই সেই টার্নিং। জয় জগন্নাথ। আহা, পুরীতে এবার আমরা স্টে করছিলাম হোটেল ক্যানভাস ভজনীতে। ভজনী যে হোটেলটি তা চালায় অনেকগুলি গ্রুপ। আমরা শুধু সেই সেকশনটুকু রিভিউ দেব যেটা ক্যানভাসের আন্ডারে। ক্যানভাস ভজনী এই গোটা হোটেলটির 2টো ফ্লোর চালায়, তো আমরাও তার মধ্যে 2টি ফ্লোরের রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। ওনাদের নানা রকম রুম আছে। আমাদের যে ঘরগুলি অ্যালট করা হয়েছিল তা আমাদের দুর্দান্ত লেগেছিল ইন টার্মস অফ দি প্রক্সিমিটি টু দি সি বিচ অ্যান্ড দি সুপার ভিউজ। এটা হচ্ছে মূল হোটেলের প্রবেশপথ এবং ঢোকবার পরে এইটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এই প্রপার্টিটার একটা যেটা বিশাল বেনিফিট, প্রপার্টিটায় কিন্তু লিফট আছে। আমাদের যেরকম সঙ্গে বয়স্ক মানুষ আছেন, লিফটের ব্যবহার খুব অনায়াসে করতে পারেন, সিঁড়ি ভাঙবার প্রয়োজন পড়বে না। লিফটে 3 টিপে ওপরে চলে এলাম আমাদের রুমে। লবিটা বেশ সুন্দরভাবে সাজানো। হোটেলটা বাইরে থেকে যতটা না ভালো লাগছে, ভিতরটা কিন্তু রেদার আরও অনেক বেশি অ্যাপিলিং। এইরকম হচ্ছে লবির সেকশনটা, আর আমাদের রুমটা চলুন একটু দেখাই। আমাদের এই কর্নারের রুমটা দাদা, এই লবি বরাবর 3টে রুম আমরা নিয়েছি যাতে আমরা একটু হাত পা খেলিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি ভজনীতে। ভজনীর আমার মনে হয়েছে যেটা সব থেকে ভালো রুম, সেটা দেখিয়ে শুরু করি। সেটা হচ্ছে রুম নাম্বার 420। এটা হচ্ছে ওনাদের রয়্যাল ভিউ রুম আর কি। যদিও এই রুমটিতে ব্যালকনি নেই, বাট এই রুমটার এমন একটা অবস্থান, এখানে 3 দিক থেকে প্রায় সমুদ্র দেখা যায়। চলুন রুমটা ঘুরিয়ে দেখাই। রুমটা প্রথম কথা ভীষণ স্পেশিয়াস। ঢুকেই যেটা আপনাদের চোখে পড়বে, প্রচুর আলো হাওয়া খেলছে, দারুণ সুন্দরভাবে সাজানো। ডান দিকে দেখুন একটা কিং সাইজের বেড। আপনারা অনেকে বেডের আয়তনের ব্যাপারে জিজ্ঞেস করেন। এখানে বেডের যা সাইজ, 3 জন বড় মানুষ হেসে খেলে থাকতে পারে। দুদিকে 2টো সাইড টেবিল আছে, ফ্যান আছে, এসি তো আছেই। এখানে বসবার জন্য দারুণ সুব্যবস্থা, কি বলিস? পুরো ক্লিয়ার ভিউ, সমস্ত দিক থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এটা আমি লাস্টের জন্য তুলে রাখছি ভিউটা। এখানে দেখুন 2টো এরকম লেদারের সোফা, মাঝখানে একটা সেন্টার টেবিল, মা যেখানে জলের বোতলগুলো রাখছে। এই রুমগুলিতে মিনি ফ্রিজ পর্যন্ত আছে। আর সব থেকে ভালো ব্যাপার, দিদি যে কথাটা বলছিল, এরকম সুন্দর জানালা যেখান থেকে মোটামুটি এইরকম একটা ফিল্ড অফ ভিউ। দেখুন শুধুই যে সমুদ্র সামনে দেখা যাচ্ছে সেটা নয়, এমনকি পুরীর যে এই দিককার অন্যান্য অংশ সিটি ভিউ সেটাও ভালো পাবেন। এই সামনেই হচ্ছে যেটা বিড়লাদের গেস্ট হাউস, তারা প্যালেসের কিছু রুম ব্যালকানি কিন্তু এই জানলা দিয়ে দেখা যাচ্ছে। দেখুন এর আগের প্লটটাই তারা প্যালেস আর কি। আর সব থেকে ভালো হচ্ছে, যদিও এটা রাস্তা থেকে একটা প্লট ভিতরে ঢুকে এসে, তবে সামনে কিন্তু কোনো অবস্ট্রাকশন নেই। মানে এখানে অন্য কোনো বিল্ডিংও হবে না, কিছুই হবে না, জাস্ট তারা প্যালেসের লনটুকু আমরা সামনে পাচ্ছি। আর জানলা খুললেই এরকম ফ্রেশ সমুদ্রের হাওয়া। দুর্দান্ত লেগেছে আমাদের ঘরটা। আমি প্রথম যখন ভজনীর ওনারের সঙ্গে কথা বলি, আমি বলেছিলাম আর কোনো ঘর দিতে পারুন না পারুন, এই একটা রয়্যাল সি ভিউ রুম আমার চাই। আর এখানেই রুমটা শেষ নয়, একটা আলমারি আছে যেখানে জামা কাপড় রাখতে পারবেন, একটা ডেডিকেটেড ড্রেসিং এরিয়া, এবং আবারও এখানে আরেকটা জানলা আছে। দেখুন এইখানে এই জানলাটা থেকেও সমুদ্রের ভিউ আছে, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। কি বলিস রীতি? জানলাগুলো খুলে রাখা যাচ্ছে না, এত হাওয়া। এই মাঝখানে টিভিটা আছে তাই, নইলে কিন্তু এই গোটাটাই একটা কি বলবো আর কি ভিউ পয়েন্ট কনসিডার করা যায় পুরীর সমুদ্রে। দারুণ লাগছে, দারুণ। আশপাশে হ্যাপি রুমটা দেখে। আর এখানে আছে হচ্ছে এই রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুম, একটু দেখিয়ে দিই আপনাদের। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম। ওনারা ফ্রেশ টাওয়েল তো দিয়েছেন। এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, ডান দিকে হাত ধোয়ার জন্য বেসিন আছে। এখানে ওনারা একটা কিটও দিয়েছে, তাই বাড়ি থেকে আলাদা করে আর কিছু আনবার প্রয়োজন পড়বে না। আমি জাস্ট সবার একটা কুইক ফিডব্যাক জেনে নিবা, কি বুঝছো ঘরটা? হ্যাঁ দারুণ। ঘর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে ঘরে।
আচ্ছা বাবা কি বলছো? খুব ভালো লাগলো, আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তার থেকে মনে হলো আর একটু বেশিই পেলাম। এবং সবকিছু ঠিকঠাক, যা আমাদের চাহিদা সমুদ্র দেখা ঘর থেকে সেটা এখানে সবটাই দেখা যাচ্ছে এবং খুবই ভালো পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক। আর আরেকটা মনে হয় তোমাদের ক্ষেত্রে সুবিধে লিফটের ব্যবস্থা, এটা একটা বিশাল সুবিধা কনসিডারিং এটা বাজেট প্রপার্টি। এখানে লিফট পাওয়াটা কিন্তু বাড়তি পাওনা। আর দিদি তো বললোই তোর 12 বছর পর পুরী আসাটা সার্থক। আর এই রুমটা সম্বন্ধে আমি বলবো যে অনেক সময় আমরা পুরীতে বয়স্কদের নিয়ে আসি, তো কোনো বয়স্ক মানুষ যদি এমন থাকেন যার ওঠানামা করতে কষ্ট, এই রুমটা যদি আপনারা বুক করে নেন এখান থেকে বসে মানে উনি পুরো সমুদ্রটা কিন্তু এনজয় করতে পারবেন। অসাধারণ, এমনই অসাধারণ। তিনটে দিক বলা যায় খোলা। ঠিক তো কথা। এটা খুব অ্যাডভান্টেজ একটা আমার মনে হয়। এই যে রুম, তাতে মোটামুটি 3জন মানুষ হেসে খেলেই থাকা যায়। এক্সট্রা পার্সন চার্জেস বা রুমেরই বেস ট্যারিফ কি সেগুলো একটু পরে বলছি। একটা স্পেশাল জিনিস দেখাই যেটা এখানে পাবেন, সব হোটেলে এই সুবিধাটা থাকে না। আমরা বেনারসে গিয়ে এরকম রুম বারবার খুঁজছিলাম কিন্তু পাইনি। সেটা হচ্ছে এই যে রুম নাম্বার 421 আর রুম নাম্বার 422, এগুলো কানেক্টেড রুম। কানেক্টেড রুমসগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। রুম নাম্বার 421 দিয়ে শুরু করা যাক। আমাদেরই ওই রুমটার মতো এগেন ভেরি স্পেশিয়াস অ্যান্ড বিউটিফুলি ডেকোরেটেড রুম। প্রত্যেকটা রুমেরই কিন্তু গুণমান একই রকম। আপনাদের কখনোই মনে হবে না যে একটা রুমের জায়গায় আর একটা রুম নিলে আপনি কোনো কারণে ঠকে গেলেন। তবে হ্যাঁ, রয়্যাল ভিউতে যেটা সুবিধে যে এই দেয়ালটার জায়গাতেও কিন্তু সমুদ্রের ভিউ আছে, মাথায় রাখবেন। এটা একটা ক্যাটাগরি ডাউন, এগুলো হচ্ছে ওনাদের লাক্সারি ক্যাটাগরির রুম। এখানে সমুদ্রটা সামনে থেকেই দেখা যাচ্ছে, বাট আমার যদি পার্সোনাল ওপিনিয়ন বলেন, আমার রয়্যাল সি ভিউ রুমগুলো আরও ভালো লেগেছে ইন টার্মস অফ ভিউ। অ্যামিনিটিস বা সাজসজ্জার দিকে এই রুমগুলো দুর্ধর্ষ। সেই মিনি ফ্রিজ, সেই ইলেকট্রিক কেটেল, সেই টিভি, সেই অ্যাটাচ বাথরুম সব কিছুই পাবেন। এবং যে জন্য এই কানেক্টেড রুমগুলো অনেকের ভালো লাগে সেটা হচ্ছে দেখুন, এই একটা দরজার তফাৎ। এদিকে একটা এত বড় থাকবার জায়গা, এদিকে আরেকটা এত বড় থাকবার জায়গা। এবং আমি সমস্ত পর্দাগুলোকে সরালে বুঝতে পারবেন এই যে গোটা লবিটা, গোটা লবির সমস্ত জায়গা থেকে সমুদ্র দেখা যায়। এবং এই রুমগুলোর যা আয়তন, আমি ওনাদের সঙ্গে কথা বলছিলাম, ওনারা বলছিলেন দেখুন ওনারা আইডিয়ালি এটা 6জনকে দিয়ে থাকেন, বাট বিলিভ মি আপনি যদি এক্সট্রা বেড নেন, এখানে 8জন বড় মানুষের থাকার ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। খুব ভালো, খুব স্পেশিয়াস রুমগুলো এবং প্রতিটা রুমে কিন্তু আলাদা করে মিনি ফ্রিজ এবং অ্যামিনিটিসগুলোকে ওনারা দিয়েছেন। মানে যদি আপনি এটা আলাদা সিঙ্গেল রুম হিসেবে নিতে চান তাহলেও ঠিক আছে, যদি না চান তাহলে কিন্তু অ্যাজ কানেক্টেড রুমস আপনারা নিতেই পারেন। আমার তো জাস্ট দারুণ লেগেছে রুমগুলো। এবং আরেকটাও যেটা বিরাট সুবিধের জায়গা, যেহেতু ইন্ডিভিজুয়ালি ওনারা এই রুমগুলোকে দিয়ে থাকেন, মানে আপনি সমস্ত কিছুই পাবেন একটা রুমে যা থাকার প্রয়োজন। সেই আলমারি, সেই অ্যাটাচড ওয়াশরুম, এটা খুব স্বাভাবিক ব্যাপারই। যদি একটা রুমে 6জন 7জন বড় মানুষ থাকেন, 2টো ওয়াশরুম মিনিমাম না হলে হয় না। এবং এসিও ঠিক তাই, 2খানা এসি পাবেন, ফ্যান আছে, আলো প্রচুর। আর যে জিনিসটা বলা হয়নি সেটা হচ্ছে এই প্রপার্টিটায় কিন্তু হাই স্পিড ওয়াইফাই কানেক্টিভিটি আছে। যারা এটা নিয়ে চিন্তিত থাকেন, অনেক মানুষই পুরীতে এসে কাজ করেন, তো তাদের আশা করি কোনো প্রবলেম হবে না। দেখুন প্রচুর রাউটার্স লাগানো আছে। তো এই যে বেসিক জিনিসগুলো একটা হোটেলে, ভালো হোটেলে থাকার প্রয়োজন, তার সবটাই আছে। লিফটও দেখলেন, ওয়াইফাইও দেখলেন, পার্কিংয়েরও ব্যবস্থা ওনারা করে দেয়। পার নাইট 150 থেকে 200 টাকা মোটামুটি আপনার খরচ পড়বে। ড্রাইভার্স অ্যাকোমোডেশন চাইলে সেটাও ওনারা ব্যবস্থা করে দেবে, ওই দৈনিক ধরতে পারেন 1000 টাকা মতো খরচ পড়বে। আর এই লবিরও এই জানলাটা থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। দারুণ লাগলো। আমার সব থেকে ভালো লেগেছে 420 রয়্যাল রুমটা। এটাকেই ফার্স্ট প্রেফারেন্স রাখবেন। যদি না পান, লাক্সারি সি ভিউ যে কোনো রুমই ভালো। বাট হ্যাঁ, মানে এটুকু বলতে পারি, আপনি এই হোটেলে যদি এসে থাকেন, দ্য মোস্ট অ্যাপিলিং রুম ফর ইউ উড বি রুম নাম্বার 420। আচ্ছা, এবার খরচের বিষয়টা একটু আপনাদের বলে দিই আমার সাধ্য মতো। সেটা হচ্ছে এই যে প্রপার্টি, তাতে 16টা রুম আছে, 2টো ফ্লোরে বিভক্ত। লিফট আছে যেহেতু, আমি তো বলবো সবসময় আপার ফ্লোরের রুমগুলোই নেবেন, তাহলে ভিউ আরও বেটার পাবেন। ক্যাটাগরি মোটামুটি 7টা ভাবতে পারেন, যদিও মানে বেস ক্যাটাগরি 6টা, ফ্রিজ আছে, ফ্রিজ নেই মিলে 7টা ক্যাটাগরি হচ্ছে। এখানে রুম ভাড়া কম বেশি শুরু হয় নন ভিউ রুমগুলোর ওই 2200 টাকা থেকে, এবং যেগুলো সব থেকে ভালো রুম, যেটা আমাদের রয়্যাল সি ভিউ রুম, সেখানে ওই 4500, 4600 এই রেঞ্জে। তার সঙ্গে একটা 5% জিএসটি অ্যাড হবে।
এবং এই যে ভাড়া এগুলি কিন্তু সিজনালি ফ্লাকচুয়েট করে, কম বেশি হতে পারে। আপনারা কথা বলে নেবেন, এখানের যিনি ওনার তার নাম্বার দেয়া থাকছে, বলবেন রিতমের ভিডিও দেখে নাম্বার পেয়েছি। যদি খুব পিক সিজন না হয় তাহলে উনি অবশ্যই কিছু ডিসকাউন্ট এক্সটেন্ড করতে পারবে অন দ্য কোটেড ট্যারিফস। বাট আগেই বলে দিচ্ছি, দুর্গা পুজো, কালী পুজো বা ক্রিসমাস যে সময় পিক সিজন থাকে সে সময় ডিসকাউন্ট সম্ভবত উনি দিতে পারবেন না, বা এই রেটগুলো আরেকটু বেড়েও যেতে পারে সে সময়। সমুদ্র দুপা হাঁটা দূরত্বে, তাই সব দিকেই একটা ভালো ডিসেন্ট হোটেল। বুঝতেই পাচ্ছেন, যদি এই রকম মানের রুম ডিসকাউন্ট দিয়ে 4 থেকে 4,500 টাকায় আপনি পান, আমি তো বলবো দারুণ ডিল আর কি। এবং ওনাদের যেটা রেস্তোরাঁ সেই বিষয়টা একটু বলে দিই। দারচিনি বলে ওনাদের একটি রেস্তোরাঁ আছে, সেখান থেকে ওনারা খাবার আপাতত রুম সার্ভিস করে দিয়ে যাচ্ছে। এর পাশেই ওনাদের আরেকটি বাজেট হোটেল হচ্ছে, সেটা কাল আপনাদের ঘুরিয়ে দেখাবো। সেখানে রেস্তোরাঁটা নতুন করে তৈরি হচ্ছে, সেখানে আপনারা বসেও খেতে পারেন, বাট টেম্পোরারিলি এই অগস্ট মাসটা অ্যাটলিস্ট আমরা যে সময় এসেছি তখন রুম সার্ভিসের মাধ্যমে ওনারা খাবার কিন্তু ঘরেই দিয়ে যাচ্ছে। ওনাদের যেটা ইনহাউস রেস্তোরাঁ, সেই দারচিনির কিছু জিনিসের দাম একটু আপনাদের দেখিয়ে দিই। মানে লুচি তরকারি ডাল থেকে ব্রেকফাস্টে আপনারা বয়েলড এগস, ব্রেড অমলেট সব পাবেন। রেট কিন্তু সাধ্যের মধ্যে, 50-60 টাকার মধ্যেই। দারচিনিতে থালি নানা রকম আছে। ভেজ থালি 100 টাকা থেকে শুরু, কাতলা থালি 150 টাকা। আপনি যদি চিকেন থালি নেন 180, মাটন থালি 270। এর বাদেও আপনারা বাঙালি খাবার সমস্ত রকমই পাবেন, আমি আলাদা আলাদা করে সবকটা আর বলছি না। এটা ওনাদের একটা ডিটেলড মেনু রুমেই ছিল, চোখে পড়লো, ভাবলাম আপনাদের দেখিয়ে দিই। ওনাদের ফোন করলে কিন্তু ওনারা ঘরেই আপনাদের পছন্দ মতো খাবার দিয়ে যাবে। আচ্ছা, আপনাদের যেরকম বলছিলাম, এখন ক্যানভাস ভজনীর যেভাবে ওনারা রুম সার্ভিস করে খাবার দেন সেরকম করেই আমাদেরও সাজিয়ে দিয়ে গেছেন। এটা ওনাদের একটা ভেজ থালি, এই 100 টাকা থেকে যে ভেজ থালিগুলো শুরু হচ্ছে সেরকমই একটি ভেজ থালি। আপনাদের একটু দেখাই কি কি আছে, রীতি একটু বলে দে। ভাত আছে, হুম ডাল আছে, হুম বেগুন ভাজা, হুম আলু পোস্ত, হুম মিক্সড ভেজ, হুম চাটনি, পাঁপড়। নানা রকম জিনিস ওনারা সাজিয়ে দিয়ে গেছেন। আমার ননভেজ প্লেটও এসে গেছে, স্যালাডও এসে গেছে ননভেজ প্লেটে। এই বাকি যা সমস্ত জিনিস দেখলেন তার সঙ্গে অ্যাডিশনালি ওনারা চিকেনটা দিয়েছেন। খেয়ে নেওয়া যাক, খেয়ে জানাস কেমন লাগলো স্বাদ। খাবার একেবারে শেষের দিকে, সবার থেকে একটু জানি কিরম কি অভিজ্ঞতা হলো। তোর কিরম বুঝলি ভেজ প্লেট? ভালো, ভেজ প্লেট খুব ভালো। প্রত্যেকটা তরকারি খুব টেস্টি, মানে একদম এন্ডে চাটনি অবধি। রান্নাগুলো খুব হালকা এবং ভীষণ সুস্বাদু, খুব ভালো লেগেছে। লিফটে যদি আপনারা 4 প্রেস করেন তাহলে আপনারা এরকম একটা মিনি টেরেসে এসে পৌঁছবেন। এখানেও দেখুন ভিউটা খুব সুন্দর, আশপাশটা দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সব থেকে আনঅবস্ট্রাক্টেড ভিউয়ের জায়গা, 5 তলার ছাদ এই হোটেলের। দেখুন আশপাশের গোটা পুরী শহরটাও দেখা যাচ্ছে। সি বিচের তো দারুণ একটা ভিউ আছেই, প্রচুর হাওয়া এই ছাদটায়। দেখি জগন্নাথ দেবের মন্দিরটা কোথাও দেখা যায় কিনা কোনো দিক থেকে। দেখুন সি বিচের একদম ওই মাথা থেকে পুরো লাইট হাউস অব্দি সি বিচটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। পুরীতে ছাদ থেকে জগন্নাথ দেবের মন্দির দেখা যাবে না এটা হতে পারে না, ঠিক তাই। দেখুন জগন্নাথ দেবের মন্দির আমার সামনে, আরো জুম করে দেখাই আপনাদের। চলুন হোটেল থেকে সি বিচের দূরত্বটা দেখাই। আমার পিছনে এখনো ভজনীর বিল্ডিংটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আরেকটা দিক হোটেলটার। এই বাইরেই কিন্তু অটো স্ট্যান্ড আছে, এখান থেকে যে কোনো অন্যান্য দিকে যাওয়ার জন্য আপনি অটো পেয়ে যাবেন। বাঁদিকে হোটেল তারা প্যালেস, যার বাইরেটার এখন খানিক জীর্ণ অবস্থা। আমি যখন এসেছিলাম আরেকটু ফ্রেশ ছিল, যদিও সেটা আমার মনে হয় এইখানের সমস্ত বিল্ডিংয়ের ক্ষেত্রেই বলা যায়। সমুদ্রের নোনা জল খুব টোল নেয় আনটিল ইউ মানে পেইন্ট ইট অলমোস্ট এভরি 6 months অর ইয়ার। বাইরেটার অবস্থা ভালো থাকে না, সেটা যদিও অন্য প্রসঙ্গ। যাই হোক, এই দেখুন পিছনে এখনো ভজনীর লোগো দেখা যাচ্ছে, আর ক্যামেরা ঘোরালে এই সামনে পুরীর সমুদ্র, এতটাই কাছে। আর আপনাদের যেরকম বলছিলাম, যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি রাখবার ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যাই হওয়ার কথা নয়। এখানে তুলনামূলকভাবে ভিড়ভাট্টাটাও অনেক কম। আর আপনারা যারা লাইট হাউস বিচ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো হবে। আমরা ভাগ্যবশত
এত ভালো ওয়েদার পেয়েছি, মানে কি বলবো আপনাকে। এখান থেকে স্বর্গদ্বারের যেটা মানে মুখ আর কি, চৈতন্যদেবের স্ট্যাচুর মুখটা হাঁটা পথ, মানে হেঁটে খুব বড় জোর হলে 5 থেকে 6 মিনিট নেবে। এটা একটা মাঝামাঝি জায়গা। আবার যদি দূরে ওই কর্নারটা দেখেন, ওখানে পুরীর লাইট হাউসটাও দেখা যাচ্ছে। জায়গাগুলো খুবই চেনা, কোনোদিন পুরনো হবে না, এটাই হচ্ছে পুরীর মজা। যাই হোক, শেষমেশ এবার সমুদ্রে নামবার পালা, সমুদ্রে পা ভেজানোর পালা। দেখা যাক, পুরীর সমুদ্র কোনোদিন হতাশ করেনি, এবার তো করবেই না। আর 6টা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানের যেটা সি বিচ মার্কেট, লাইট হাউসেও এখন সি বিচ মার্কেট আছে, যেটা আপনাদের বলছিলাম, সেই মার্কেটগুলি আস্তে আস্তে ওপেন হচ্ছে। প্রচুর প্রচুর জিনিস বিক্রি বাট্টা হচ্ছে দেখুন। যারা খাবার দাবারও কিছু খাবেন ভাবছেন, বিচে বসে সমস্ত কিছু পাবেন। আর এত মনোরম আবহাওয়া, উফ, অসাধারণ। কি 12 বছর পর পুরী আসা সার্থক? গোলুর বোধহয় জ্ঞান হওয়ার পর এই প্রথম পুরীর বীচকে এইভাবে দেখা। ভাল লাগছে? তুই তো সারাক্ষণ সমুদ্রের পাশেই থাকিস ইউকেতে, এই সমুদ্র আর ওই সমুদ্র। সেদিন সন্ধে নেমে যাওয়ার পর আমরা সবাই মিলে লাইট হাউস সি বিচের মার্কেটটিকে ভালো মতো ঘুরে দেখি। আপনাদের অনেকেরই জানা যে স্বর্গদ্বারে একটা সি বিচ মার্কেট বসে, তো সেই রকমই অনুকরণ করে লাইট হাউসের দিকেও কিন্তু এখন বেশ একটা গমগমে মার্কেট পাবেন। তাতে যেরকম খাবার দাবার জিনিস বিক্রি হয়, যারা অল্প দামে টুকটাক কিছু কিনবেন ভাবছেন, তারাও এখান থেকে ভালো মতো জিনিস কেনাকাটি করতে পারেন। পুরীর গোটা মেরিন ড্রাইভ রোডটা আলো জ্বলে যাওয়ার পর এত ভালো লাগে আপনাদের কি বলবো। পুরী এমনই একটি জায়গা, অ্যাটলিস্ট আমাদের পরিবারের সবার কাছে, যেখানে বারবার যেতেও একেবারেই খারাপ লাগে না। যদিও আমি আপনাদের সেই ওপিনিয়নটাকেও রেসপেক্ট করি যারা বলেন পুরী প্রচুর ভিড়ভাট্টা, ঘিঞ্জি, নোংরা। সেটা আপনার অবশ্যই ব্যক্তিগত জায়গা, আপনার মনেই হতে পারে। বাট গিভেন আ চয়েস, আমার কাছে এখনও সি বিচ বলতে পুরী আর হিল স্টেশন বলতে দার্জিলিং, এই লুকটার বাইরে বেরোতে পারলাম না। আমার দিদির ক্ষেত্রেও এই সব জিনিস পাউন্ডে কিনে কিনে 10 টাকা 20 টাকার জিনিস দেখতে পাওয়াটাও একটা বেশ দারুণ মজার ব্যাপার। ওরাও ব্যাগ ভরে মার্কেটিং করেছিল এই প্রথম দিনে। আমাদের প্রথম দিনকার পুরীর অভিজ্ঞতাকে এখানেই শেষ করছি। জাস্ট একটা কথা বলবো, জগন্নাথ মন্দিরে আমাদের ভ্রমণ বা এই হোটেলেরই আরও অন্যান্য জিনিস দেখানো, আমাদের পরিবারের পুরী ট্রিপের আরও পরবর্তী সমস্ত গল্প নিয়ে আসছি এই পুরী সিরিজেরই পরবর্তী পর্বে। একটা জিনিস বলে রাখি, ক্যানভাস ভজনী থেকে যদি অটোতে সরাসরি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যান, আপনাদের 12 থেকে 15 মিনিট নিতে পারে। অটো ভাড়া 150 থেকে 200 টাকার মধ্যে ঘোরাফেরা করে। আমরা এই প্রথম দিনকার রাত্রিবেলায় কিন্তু পুরীর জগন্নাথ মন্দির গেছিলাম, সেই সমস্ত গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। আজকের প্রথম এপিসোডটি দেখে যদি এনজয় করে থাকেন, নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।